কি হয়েছে আমার জানের? জান তোমার আমার আর জান ভাইয়ের জীবন এমন কেন দেখেছো? আশি ভাইয়া, আয়াজ ভাইয়া, অহনা আপু সবাই কত নিশ্চিন্তে সহজভাবে জীবন কাটিয়ে দিচ্ছে, অথচ আমাদের জীবন এরকম কেন? আমরা কেন সহজভাবে জীবনযাপন করতে পারছি না? সবকিছু থেকেও আমাদের কিছু নেই, আমরা স্বাভাবিকভাবে কিছুই করতে পারি না। কাল বাড়িতে ফিরলাম, অথচ ব্যবহার করতে হচ্ছে। মাকে সামলে রেখেও জড়িয়ে ধরতে পারছি না। মা আমাকে একটু আদর করবে, বাবাকে দেখেও তার সাথে খেলতে পারছি না। যারা জিনিয়াস হয় তাদের জীবন এরকমই কঠিন হয়, বুঝতে পারলে? দাদু ভাই কি বলে মনে নেই তোমার? তুমি, আমি, জান ভাইয়া, আমরা তিনজনই জিনিয়াস। আর জিনিয়াসদের জীবন কখনো সহজ হয় না। আর তুমি তো তাও 8 বছর পর নিজের পরিবারকে দেখতে পারছো, ছুতে পারছো, তাদের সাথে মিশতে পারছো, কিন্তু জান ভাইয়া তো কোনোদিন পরিবারের সাথে সময় কাটাতে পারেনি, শুধু আমার আর দাদু ভাইয়ের সাথে ছাড়া। তাহলে তুমি কেন এত কষ্ট পাচ্ছ? জান ভাইয়ের কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না। এতদিন দূরে ছিলাম তাই তো কষ্ট ছিল না। আর তুমি তো আমাকে কষ্ট কী জিনিস বুঝতেই দাওনি। কিন্তু এখন তো সবাই সামনে আছে, কিন্তু তাদের সাথে মন খুলে কিছু বলতে বা করতে পারছি না, তার জন্য কষ্ট হচ্ছে। দেখো, আজ আয়াজ ভাইয়ের মনে যা ছিল সব বলে দিল, কিন্তু তুমি তোমার মনের ভিতর আর কষ্ট আছে, তুমি কিছুই বলতে পারলে না। তুমিও তো সেই আগে থেকেই আয়াজ ভাইকে ভালোবাসো, তার থেকে তুমি বেশি ছটফট করেছো। তার পছন্দ অপছন্দ সব তোমার জানা, কিন্তু আয়াজ ভাইয়া তোমার ব্যাপারে কিছু জানেই না। এত বছরে তোমার পছন্দ অপছন্দ কি বদলেছে? কিছু বলতে পারবে না, অথচ তুমি এত দূরে থেকেও তার সব কিছু জানো। তুমিও আলগেসে ভালোবেসে গেছো, অথচ কেউ জানতেই পারলো না, আমি আর জান ভাইয়া ছাড়া। আমার ভালোবাসা প্রকাশ করতে নেই, কখন কি হয়ে যায় আমি নিজেই জানি না। এভাবে আর কতদিন? যতদিন না সবকিছু রীতি হচ্ছে। তবুও তো দাদু ভাই আর জান ভাইয়ার কথা শুনে সব এগিয়ে এনেছি। তুমি কাল আয়াজকে ওভাবে না বললে ও তাড়াতাড়ি কখনোই কিছু করতো না। কাল বলেছো আর আজই ও সব করে ফেললো। এবার আমাদের বিয়ে ঠিক হয়ে গেলে তাকে যে আসতেই হবে, কারণ তিনি না আসলে তো বিয়েটাই হবে না। সব কিছুর হেড কিনা, সে সামনাসামনি হলেই সব কিছু রীতি হবে। জান, অপেক্ষা করো, বিশ্বাস রাখো, শেষটা সুন্দর হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ জান, শেষটা সুন্দর হবে। আচ্ছা সব বাদ দাও, এখন এনজয় করো তোমাদের দিন। এই দিনটার জন্যই তুমি অপেক্ষা করছিলে এতদিন। হুম। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। তোমরা দুজনে এখানে জড়িয়ে ধরে কি করছো? পেছন থেকে আয়াজ আসতেই আনাপ আয়াতকে ছেড়ে দিয়ে বলল, কিছু না সতীন, বউকে অন্যের হাতে তুলে দিতে হবে দেখে একটু জড়িয়ে ধরে দুঃখ বিলাস করছিলাম। সতীন, আমার তোমার দুঃখ বিলাস করতে হবে না। তুমি সবসময় তোমার জানের সাথেই থাকবে। আচ্ছা এখন নিচে চলো, সবাই তোমাদের জন্য ওয়েট করছে। সবাই এখন খাবে। তোমরা যাও, আমরা আসছি। আসলে সকলে এখন নিচে গিয়ে খাবে। সবাই গল্প শেষ করে দেখলো আয়াত আর আনাফ ওদের সাথে নেই। এদিক ওদিক তাকাতে দেখতে পেল আয়াত হাঁটু গেড়ে বসে আনাফকে জড়িয়ে ধরে কিছু বলছে। তাই আয়াত সকলকে নিচে পাঠিয়ে দিয়ে ওদের কাছে এলো। আয়াতের কথা শুনে আয়াত নিচে আসলো। আয়াত ওর জান ভাইয়াকে ফোন দিয়ে বলল, আই লাভ ইউ জান ভাইয়া। হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে এলো? একটু আগেই জানকে বললাম, তাই তোমাকেও বললাম। তোমাকে খুব মিস করছি, আমার খুব কষ্ট হচ্ছে জান ভাইয়া। আজ তো তোর খুশির দিন, এই দিনটার জন্যই তো অপেক্ষা করতেছিলি। তুই কেন কষ্ট পাবি? সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কষ্টের পরেই আছে সুখ। এই দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোর কষ্ট সহ্য হচ্ছিল না দেখি তোর দাদু ভাই আর আমি সব তাড়াতাড়ি করলাম। বুঝতে পেরেছি। এখন নিচে যা, সবাই অপেক্ষা করছি। আমরা সবাই তোর জন্য খুশি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বলে আয়াত ফোন রেখে দিল আর আনাপকে নিয়ে নিচে চলে এলো। ওরা আসতে দেখলো সবাই ওদের জন্য ওয়েট করছিল। ওরা যেতেই সবাই নিজের পছন্দ মতো খাবার অর্ডার করলো। খাবার আসতেই খেতে লাগলো সবাই। কিন্তু তখনই কিছু লোক এসে ক্যাফেতে ঢুকলো, সকলের হাতেই একটা করে বন্দুক। হুট করে এমন হওয়াতে সবাই ভয় পেয়ে গেল। আয়াত একবার ওদের দেখে নিজের খাওয়ায় মন দিল, আনাফও তাই। ওদের কাছে এগুলো মনে হয় দুধ ভাত। ওদের গা ছাড়া ভাব দেখে সবাই অবাক হলো। বন্দুক হাতে একজন লোক এসে আনাপকে টেনে নিয়ে ওর মাথায় বন্দুক ঠেকিয়ে ধরলো। আনাপের মাথায় বন্দুক ঠেকানোর জন্য সবাই ভয় পেয়ে গেল। সবাই নিজের চেয়ার ছেড়ে উঠে পড়লো। সবাই চেয়ার ছেড়ে ওঠার জন্য বন্দুকধারী লোকগুলো সবার দিকে বন্দুক তাক করলো আর নিজের জায়গায় থাকতে বলল। সবাই নিজের জায়গায় বসে পড়লো। সবাই আয়াতের দিকে তাকালো, কিন্তু আয়াত এখনো নিশ্চুপ। সে নিজের মতো খেয়ে যাচ্ছে। সেটা দেখে সবাই অবাক হলো। সবাই ভয়ে সেটিয়ে গেল। সত্যি যদি আনাফকে গুলি করে দেয়? আয়াত একবার আনাফের দিকে তাকালো। আনাফের চোখে মুখে কোথাও ভয়ের রেশ দেখা গেল না, বরং সে বিরক্ত মুখে বলল, আমার অনেক কিডন্যাপ হওয়ার শখ ছিল, তাই বলে তোমরা খাবারের মধ্যে ডিস্টার্ব করবে? দিস ইজ নট ফেয়ার ব্রো। খাবারের মধ্যে ডিস্টার্ব আমার একদম পছন্দ না। কি সুন্দর বিরিয়ানির ভিতরে থাকা লেগ পিসটা খাচ্ছিলাম, কিন্তু তোমরা আমাকে খেতে দিলে না। এখন ছাড়ো, আমাকে খেতে দাও। খাওয়ার পর
তারপর আবার ধরো। হুদাই আমার খাওয়ার ডিস্টার্ব করো না তো। আলাপের কথা শুনে সবাই অবাক হলো। ওর মাথায় বন্দুক ঠেকিয়ে আছে অথচ ও ভয় পাচ্ছে না। তখন বন্দুক ঠেকানো লোকটি বলল, আমি যে তোর মাথায় বন্দুক ঠেকিয়ে আছি, তোর ভয় হচ্ছে না? ভয় হবে কেন? এরকম সিচুয়েশনে থাকার আমার খুব ইচ্ছা ছিল। কত মুভিতে দেখি বাচ্চাদের মাথায় এভাবে বন্দুক ধরে রাখে গুন্ডারা। আমার অনেক শখ ছিল এরকম সিচুয়েশনে নিজেকে দেখার, তাই এখন তো আমি বিষয়টা এনজয় করছি। তখন আশিয়ান বলল, তোমরা কেন এসেছো এখানে? প্লিজ ওকে ছেড়ে দাও। এতক্ষণ আয়াত চুপ করে থাকলেও এখন বলল, ওকে ছাড়ো আর বলো তোমাদের মোটিভ কি? তোমাদের কাছে যা আছে সব কিছু দিয়ে দাও। বন্দুকধারীর কথা শুনে আয়াত বলল, তোমাদের দেখে তো প্রফেশনাল রবার মনে হচ্ছে। বন্দুক ধরে আছো অথচ হাত কাঁপছে। আমার বাচ্চাটার কথা রেগেও গেলে না। এ কথা শুনে সবাই তার দিকে তাকালো। সবাই দেখলো সত্যি তার হাত কাঁপছে। তখন লোকটি বলল, কাউকে আঘাত করার ইচ্ছা আমাদের নেই, শুধু জিনিসগুলো হলেই হবে, তাই বেশি কথা না বলে সব দিয়ে দাও। আরে আমার কাছে কিছুই নেই, আমি বাচ্চা কিনা, তুমি বরং আমাকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ। তোকে ছাড়ার জন্য ধরেছে নাকি? তুই চুপ থাক, একদম কথা বলবি না। এগুলো দিয়ে তোকে শেষ করে ফেলবো। ওকে ছেড়ে দাও, ওর যদি কিছু হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এতক্ষণ শান্তভাবে বলছিলাম, কাজ হচ্ছিল না, আর বলেছিলে আমরা কেন রেগে যাচ্ছি না। এখন যখন রেগে কথা বলতেছি অমনি আমাদের থ্রেট দিচ্ছ। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? সবার থেকে ওদের জিনিসগুলো নিয়ে আয়, আর একজন একজন করে সব টাকা নিয়ে আয়। বাকি লোকগুলো সবাই ওদের কাছে যেতে ধরলো। তখন আয়াত আনাবকে ইশারা করলো। ও আয়াতের ইশারা বুঝতে পেরে ওর পেছনে থাকা লোকটাকে ধাক্কা মারলো। আচমকা ধাক্কায় লোকটা পড়ে গেল। লোকটা এরকম কিছু একদম আশা করেনি। লোকটা পড়ে যেতেই আয়াত দৌড়ে গিয়ে বন্দুকটা ধরলো আর হাতে নিয়ে বুঝতে পারলো নকল বন্দুক। তাই আয়াত বলল, ভাইয়া আয়াজ তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওদের ধরো, এগুলো সব নকল বন্দুক। ছেলেরা সবাই ওদের আটকালো। আসলে ওদের কাছে সব নকল বন্দুক সবাইকে ভয় দেখানোর জন্য এনেছিল। ক্যাফেতে ওরা ছাড়া আর কেউ নেই। আয়াত 4টের পর থেকে ক্যাফেটা বুক করেছিল রাত 8টা পর্যন্ত। এখন 7:30 বাজে, তাই আর অন্য কেউ নেই। বন্দুকধারী লোকেরা ছিল 5 জন। সবাই মিলে 5 জনকে ধরলো। সবার মুখে মাস্ক পরা ছিল। সবার মাস্ক সরানো হলে দেখা গেল একজন ছাড়া আর সবার বয়স প্রায় সেম 22 কি 23 হবে। তখন আশিয়ান বলল, আমি পুলিশকে ইনফর্ম করছি, কিছুক্ষণ পরেই এসে ওদের নিয়ে যাবে। তখন বন্দুকধারী একজন লোক বলল, প্লিজ ভাই, পুলিশ ডাকবেন না, আমরা বাধ্য হয়ে এরকম একটা কাজ করেছি। বাধ্য হয়ে ডাকাতি করছো? লাইক সিরিয়াসলি? এখন ধরা পড়ে গিয়েছো বলে এরকম বলছো? আর তোমাদের লজ্জা করছেন এরকম বয়সে এইসব করছো? দেখে তো ভালো ঘরের ছেলেই মনে হচ্ছে, অথচ দিনে দুপুরে ডাকাতি করছো। সত্যি বলছি ভাইয়া, আমরা বাধ্য হয়ে কাজ করেছি। আহ আয়াজ থামো এখন। তোমরা বলো কেন এরকম করছিলে? অবশ্য তোমাদের দেখে আমার প্রথমে সন্দেহ হয়েছিল, কারণ তোমরা প্রফেশনালদের মতো কাজ করছিলে না, তোমাদের হাতও কাঁপছিল। আপু, আমরা এই কাজটা করতে চাইনি। আসলে আমাদের এক বন্ধুর মায়ের খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় খুব জোরে আঘাত পেয়েছে। ডাক্তার বলেছে খুব ক্রিটিক্যাল অবস্থা, কয়েক ঘন্টার মধ্যে অপারেশন না করলে আর বাঁচানো যাবে না। আমার ওই বন্ধুটা খুব গরিব, তাই মায়ের চিকিৎসা করাতে পারছে না, আর ওর মা ছাড়া ওর কেউ নেই এই দুনিয়ায়। রাস্তায় কিছু লোক আন্টিকে হসপিটালে নিয়ে আসলে তখন ডাক্তার ওর মায়ের কথা জানায়। ও কী করবে বুঝতে পারছিল না, তাই আমাদের বলে হেল্প করতে। কিন্তু আমরা তো এখন পড়াশোনা করছি, আমাদের কাছে টাকা থাকবে কোথা থেকে? আর আমাদের বাড়ির অবস্থাও ভালো না, তাই আমরা সবাই মিলে প্ল্যান করি কিছু করার। বিকেলে আমাদের এক বন্ধু এই রেস্টুরেন্টে এসেছিল, তখন ক্যাফে কর্তৃপক্ষ জানায় এটা এখন বাইরের মানুষ এলাও না, কোনো বড়লোক বাড়ির ছেলে নাকি এটা পুরোটা বুক করেছে। তাই শুনে আমাদের জানায়, আমরাও সবাই মিলে প্ল্যান করি, কারণ আপনারা যেহেতু বড়লোক সবার কাছেই দামি দামি ফোন ঘড়ি থাকবে, আমরা সেগুলো বিক্রি করে টাকা ম্যানেজ করতে পারবো। সত্যি বলছি, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ওদের কথায় সকলের খুব মায়া লাগলো। তখন আয়াত আনাফের মাথায় বন্দুক ঠেকিয়ে রাখা ছেলেটাকে বলল, ওরা সত্যি বলছে, ওদের চোখে ওদের সত্যিটা দেখা যাচ্ছে। তবে এটা বলো, তুমি নকল বন্দুক আনাফের মাথায় ঠেকালে কেন? আমি ভেবেছিলাম কোনো বাচ্চার মাথায় বন্দুক ঠেকালে আপনারা ভয় পেয়ে যাবেন আর সব কিছু তাড়াতাড়ি করে দিয়ে দিবেন, কিন্তু আমি তো ভয় পেলামই না, সাথে বাচ্চাটাও পেল না। আসলে পাবে কিভাবে? তোমরা তো আর সত্যি কোনো ডাকাত নও, আর আমার জান অনেক ব্রেভ। তোমার বন্ধুর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে কখন? এই তো 3টার দিকে। এমনিতে 4.5 ঘন্টা পার হয়ে গেছে। কত টাকা লাগবে? 5 লক্ষ টাকা। আমি টাকা দেব। এ কথা শুনে সকলে ওর দিকে তাকালো। আয়াজের কথায় আয়াত খুশি হলো, কারণ এখন ও চাইলেও সবার সামনে টাকা দিতে পারবে না। তাও ও ভেবে রেখেছিল বাইরে বেরিয়ে গাড়ির মাধ্যমে টাকা দেবে ওদের, কিন্তু সব তো আয়াজই করলো। আয়াতের ব্যাপারটা খুব ভালো লাগলো। তখন আশিয়ান বলল,
তুইও কি আহির মতো ওদের কথা বিশ্বাস করেছিস নাকি? ওরা তো মিথ্যাও বলতে পারে। আহি কি বলল শুনলে না? ওদের চোখ দেখো, ওদের চোখে মুখে ওদের সত্যতা প্রকাশ পাচ্ছে। আর কেউ কি তার মাকে নিয়ে এরকম কথা বলতে পারে? তোমরা চিন্তা করো না, আমি টাকা দেব, দেখবে আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তখন আয়াত বলল, ধন্যবাদ আয়াজ, তুমি বরং ওদের সাথে যাও, আমরা ভাইয়ার সাথে বাড়ি চলে যাচ্ছি। এমনিতে অনেক সময় পার হয়ে গেছে, এরপর তো আন্টির আরও বড় ক্ষতি হয়ে যাবে। আর সবাইকে এটাও বলছি, তোমরা এরপর থেকে এরকম আর কোনো কাজ করবে না। আয়াত ছেলেগুলোকে নিয়ে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। অনি, তুমি একটু রোজাকে আর ইশরাতকে বাড়ি পৌঁছে দিও। নো টেনশন, হাট আমি পৌঁছে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি, আল্লাহ হাফেজ। আর তোমরা সবাই শোনো, আজ এখানে যা যা হলো বাড়িতে বলার দরকার নেই, অযথা সবাই টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আয়াতরা সকলে নিজেদের গন্তব্যে চলে গেল। আয়াত আনাফের হাত ধরে আছে, আশিয়ান গাড়ি চালাচ্ছে, নাফিজা ওর পাশে কোলে নিশান, পেছনে আয়াত, আনাফ আর অহনা। আসলে আয়াত একটু ভয় পেয়ে গেছিল যখন আনাফের মাথায় বন্দুক ঠাকালো, কিন্তু যখন দেখতে পেল ছেলেটার হাত কাঁপছে তখন বুঝতে পারলো আসলে ছেলেরা ওর কোনো ক্ষতি করবে না। আর ও বন্দুক ভালোভাবেই চেনে, ওর দেখে মনে হচ্ছিল নকল, তবুও চেক করে তবে শিওর হয়ে সবাইকে জানালো। তবে এত কিছুর মাঝে ও খেয়াল করেছে সবার মুখে অপরাধবোধ দেখা গেলেও একজনের মুখে ছিল না। ও কাউকে মেসেজ দিল ছেলেটাকে উঠিয়ে আনার জন্য, সবার অগোচরে ও ছবি তুলে নিয়েছিল। সবাই বাড়িতে ফিরে এলো, আয়াতের কথা মতো কাউকে কিছু জানালো না। সবাই যে যার মতো তার কাজ করে ঘুমিয়ে পড়লো। একটা ছেলে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রয়েছে, তার সামনে বসে আছে একটা লোক, মুখে মাস্ক, পরনে হুডি। কেউ বলতে পারবে না এই হুডির ভেতরে মেয়ে না ছেলে, কেউ বুঝতে পারবে না। সেই লোকটা আর কেউ না, সেটা হচ্ছে আয়াত। আয়াত খুব আয়েসে ভঙ্গিতে বসে আছে, ছেলেটাকে অনেক মারা হয়েছে, সব জায়গা দিয়ে রক্ত পড়ছে। আয়াত এই নিয়ে দুবার লোকটাকে জিজ্ঞেস করলো, তোকে কে পাঠিয়েছিল? আজ রেস্টুরেন্টে আসার কি মতলব ছিল বল? কেন হামলা করলি? বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমি তো ওদের সাহায্য করতে এসেছিলাম। আবারও মিথ্যা আমি একদম পছন্দ করি না। জ্যাক বলে ডাকতেই একটা গার্ড এলো আয়াতের কাছে। দেখো ও কিছু বলছে না, তুমি একটু ওর জন্য গরমের ব্যবস্থা করো। তখনই দুটো রড আনা হলো, যা কিনা এতক্ষণ আগুনে ধরে রাখা হয়েছিল আর এখন সেটা কমলা রং ধারণ করেছে। এগুলো দেখে সেই ছেলেটার আত্মা কেঁপে উঠল। তখন জ্যাক ওর দিকে রড দুটো নিয়ে এগোতে থাকলো। তখন ছেলেটা চিৎকার করে পড়ল, বলছি প্লিজ আমাকে আর কিছু করো না। ওকে বল ও কিছু করবে না। আমাকে ছোটোখাটো গুন্ডা বলতে পারো, নেতাদের আর বড় বিজনেসম্যানদের আমাকে দিয়ে সব খারাপ কাজ করায়, কাউকে মেরে ফেলা, কাউকে উঠিয়ে আনা, এগুলো। বস আমাকে তোমার আর ছোট বাচ্চার ছবি দিয়েছিল তোমাদের উপর নজর রাখতে। তোমার ছবি আগে দিয়েছিল, শুধু বাচ্চাটার ছবি কাল পাঠিয়েছে আর বলেছে আজ এমন কিছু করতে যাতে তোমরা ভয় পেয়ে যাও। আর তোমার হাতে গুলি চালানোর অর্ডার ছিল যাতে ভয় পেয়ে তুমি এখান থেকে চলে যাও। বাবা, জানের কথা তার কাছে চলে গেছে, আর যাবে নাই বা কেন? আমাদের বাড়িতে তার গুপ্তচর আছে কিনা? আচ্ছা যাই হোক, তারপর বলো। আমি তোমাদের উপর নজর রাখছিলাম, তখন জানতে পারি মিস্টার আয়াজ তোমাকে প্রপোজ করবে। এটা অবশ্যই বসই আমাকে বলেছিল, তাই তো আজকে কিছু না কিছু করতে বলেছিল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন রাস্তার ধারে ওই ছেলেগুলোর কথা শুনি, তখন আমি গিয়ে তোমাদের কথা বলি আর টাকার কথা বলি যে এইভাবে আমরা টাকা পেতে পারি ওখানে থেকে। মূলত ক্যাফেতে যা হয়েছে সব আমি প্ল্যান করি। ছেলেগুলোর খুব টাকার দরকার ছিল, প্রথমে রাজি না হলেও পরে কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। সবার নকল বন্দুক থাকলেও আমার কাছে একটা আসল বন্দুক ছিল। তখন যখন পরিস্থিতি বিগড়ে যায় তখন আমি বন্দুকটা বার করতেই যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে এসে আমাকে ধরে ফেলে আর আমি কিছু করতে পারি না। একজন মানুষকে মেরে ফেলতে হতে পারো, আবার নিজেকে ছোটখাটো গুন্ডা বলতে লজ্জা লাগলো না? প্লিজ আমাকে ছেড়ে দাও, এমনিতেই তোমার লোক আমাকে অনেক মেরেছে আর মারলে আমি মরে যাব। আমি কি বলেছি তোকে বাঁচতে দিব? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার বউ বাচ্চা আছে, আমি চলে গেলে ওদের কি হবে? তুমি যা বলবে আমি তাই করব। কাউকে মারার সময় বা তুলে আনার সময় এগুলো মনে থাকে না? বাই দ্য ওয়ে, তোর বসের নাম কি? আমি বসের নাম জানি না, ওনাকে আমি একবার দেখেছিলাম আর কোনোদিন দেখিনি। উনি কখনো আমাদের নাম বলেনি, শুধু ফোনে কাজের কথা বলতো আর সব আমি তার কথা মতো সব করতাম। সব তো বলেই দিলাম, এবার তোমরা আমাকে প্লিজ ছেড়ে দাও। লোকটার ছবি দেখলে চিনতে পারবি?